কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় সূত্রে আমি বলেছিলাম যে একটা হলো লব্ধি বল, যদি কয়েকটা বল সেখানে প্রযুক্ত করা হয়। তো সেই লব্ধি বল নিয়ে এখন কিছু কথা বলবো। যে মনে করো একটি বস্তু, এই বস্তুটাকে এদিক দিয়ে 10 নিউটন বলে টানা হচ্ছে, এদিক দিয়ে 5 নিউটন বলে টানা হচ্ছে। বস্তুটার ভর মনে করো 5 কেজি, ঠিক আছে? তাহলে বস্তুটার ত্বরণ কত হবে? এই কত হবে? আমরা কি জানি নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা জানি F = ma। এখন এখানে তো আমাদের দুইটা বল না, তো দুইটা বল হলে এখানে আমাদের কি নিট বল আসবে, লব্ধি বলতে F নিট হবে এখানে, ঠিক আছে? তো লব্ধি বলটা কিভাবে হবে? লব্ধি বলটা হবে এখানে বড়টা, সাপোজ মনে করো এটা তো বুঝে যাচ্ছে বড়টা বিয়োগ ছোটটা, তো লব্ধি বল হবে আমাদের বড়টা থেকে বিয়োগ ছোটটা। আর m আমাদের কত 5, এর মান তো 10 থেকে 5 গেলে 5, এখানে হলো 5 ইনটু a। আমাদের ত্বরণ হবে 5/5 = 1, ত্বরণ হবে 1। সেটাই বোঝানো হয়েছে যে একটা বল যদি না হয়, যদি দুই তিনটা বল হয় তখন আমাদের লব্ধি বল আসবে, আর লব্ধি বলটা হবে আমাদের বড়টা থেকে ছোটটা বিয়োগ। এখন এখানে যে ত্বরণটা পেলাম, ত্বরণের দিকটা হবে কার দিকে? ত্বরণের দিক সবসময় বলের দিকে। এখন কোন বলের দিকে? যার বলটা বেশি হবে তার দিকে। এখানে 10 নিউটন, তাহলে ত্বরণের দিকটা হবে এদিকে। ত্বরণের দিকটা কি হবে? এদিকে। এখন মনে করো আরেকটা উদাহরণ দিই। মনে করো আরেকটা বস্তু, এই মনে করো 10 কেজি ভরের বস্তুটা, এই বস্তুটার উপর এদিকে 5 নিউটন, আবার এদিকে আবার 15 নিউটন বল প্রয়োগ করা হলো। তার নিট বল কত হবে? F নিট। যদি একই দিকে হয় তখন আমাদের কি নিট বলটা যোগ হবে দুইটা বলের, আর যদি বিপরীত দিকে হয় তাহলে আমাদের বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। এটা অবশ্যই খেয়াল রাখবে। যদি একই দিকে হয় তাহলে আমাদের কি লব্ধি বলটা দুইটা বলের সমষ্টি হবে। m10 * a 20 = 10 বা a = 2, ঠিক আছে? ত্বরণ আমাদের কি 2 মিটার/সেকেন্ড। তো আমাদের ত্বরণের দিকটা কি হবে? এদিকে হবে। ত্বরণের দিকটা কি হবে? এদিকেই হবে, যেহেতু বড় বলটা এদিকে। তো আমাদের এটাই বুঝাতে, তো তোমাদের আমি এটাই বুঝাতে চাচ্ছি যে যদি একটা বল না হয়, দুই তিনটা বল হয়, তখন আমাদের লব্ধি বল বের করতে হবে। আর লব্ধি বল হলো যদি আমাদের বিপরীত দিকে হয় তাহলে আমাদের বিয়োগ করতে হবে বড়টা থেকে ছোটটা, আর যদি একই দিকে হয় তাহলে আমাদের কি সবগুলা বল যোগ করতে হবে, ঠিক আছে? এটাই ছিল লব্ধি বল নিয়ে আলোচনা। আমরা দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রমাণ করব। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্র, আচ্ছা নিউটনের দ্বিতীয় সূত্রটা হলো আমাদের F = ma। F = ma। আমাদের প্রথম সূত্রটা আমরা কি জানি? প্রথম সূত্রটা হলো, প্রথম সূত্রে আমাদের বলা হয়েছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে কোনো বস্তুর উপর, তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে স্বল্পপথে চলতে থাকবে, ঠিক আছে? স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। বাহ্যিক বল না হলে, লিখতে এখানে লিখি বাহ্যিক বল না হলে, বাহ্যিক বল প্রয়োগ না করলে, বাহ্যিক বল প্রয়োগ না করলে কি বুঝাইতেছে? F = কি হবে আমাদের 0, হ্যাঁ? তো বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, ঠিক আছে? তো F সমান কি হবে? 0। তো আমরা দেখি দ্বিতীয় সূত্রে। এখন সুতরাং F এর মান যেহেতু আমাদের 0 বলা হয়েছে, তো 0 বসাই, 0 = ma। 0 = ma। বস্তুর একটা ভর আছে, তো ভর তো শূন্য হবে না, তো আমাদের তখন ত্বরণটা কি হবে? আমাদের 0 হবে। তো ত্বরণটা কি হলো? আমাদের 0। তো ত্বরণ 0 মানে কি? বস্তু স্থির আছে, বস্তু স্থির থাকলে তার ত্বরণ 0, এবং সমবেগ থাকলে কি
বস্তুটা সমবেগে চললে কি তার ত্বরণ 0। এই ত্বরণ 0 মানে যে বস্তু শুধু স্থির সেটা বোঝায় না, বস্তু স্থিরও বোঝায় এবং বস্তু সমবেগে চলমানও বোঝায়। সমবেগে চলমান, ঠিক আছে। তো এটাই ছিল দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের ব্যাখ্যা। দ্বিতীয় সূত্র হলো F = ma, এটা আমরা পাই, এবং প্রথম সূত্র হলো বল প্রয়োগ না করলে তো F মানে 0, তো F যদি 0 হয় তাহলে আমাদের ত্বরণ কত 0 হয়। ত্বরণ 0 মানে কি আমাদের স্থির বস্তুটা স্থির থাকবে, আর যদি সমবেগে চলে তাহলে কি সেখানে বস্তুর ত্বরণটা কি 0। এখন সংঘর্ষ নিয়ে আমরা কিছু কথা বলবো। এই সংঘর্ষ থেকে আমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন আসে এই অধ্যায় থেকে। এখন সংঘর্ষ কয় প্রকার এবং কি কি সংঘর্ষ হয় সেই বিষয়টা আমাদের জানতে লাগবে। যে সংঘর্ষ হলো আমাদের দুই ধরনের। সংঘর্ষ আমাদের কয় ধরনের? দুই ধরনের। একটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা কি অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ, একটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ আমাদের কি কি হয়? স্থিতিস্থাপক সংঘর্ষ আমাদের ভরবেগ ও গতিশক্তি এই দুইটাই সংরক্ষিত থাকে। স্থিতিস্থাপক সংঘর্ষ আমাদের কি হয়? ভরবেগ ও গতিশক্তি দুটোটাই কি আমাদের সংরক্ষিত থাকে। অস্থিতিস্থাপক সংঘর্ষ আমাদের কি ভরবেগটা সংরক্ষিত থাকে, ভরবেগ সংরক্ষিত থাকে, কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না। স্থিতিস্থাপক সংঘর্ষ আমাদের ভরবেগ আর গতিশক্তি, অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না। উভয় ক্ষেত্রে কি আমাদের ভরবেগটা সংরক্ষিত থাকে। এখন ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে আলোচনা করব। ভরবেগের সংরক্ষণ সূত্রটা হলো, আমরা সূত্রটা সংঘর্ষের পূর্বে ও পরে, সংঘর্ষের পূর্বে পরে ভরবেগের সমষ্টি সর্বদা সমান থাকে, সর্বদা সমান। এটা হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র কি সংঘর্ষের পূর্বে পরে ভরবেগের সমষ্টি সর্বদা সমান থাকে। আমরা মনে করি যে এমন একটি ভরের বস্তু u1 বেগ এবং m2 ভরের একটি বস্তু u2 বেগে একটা সরলরেখা বরাবর চলছে। বস্তুদের বেগের কারণে কিন্তু তাদের সাথে সংঘর্ষ হয়। এমন ভরের বস্তুটা m2 ভরের সাথে সংঘর্ষের পর বস্তু দুইটা, এমন ভরের বস্তুটা বেগ পরিবর্তিত হয়ে হলো v1 এবং m2 ভরের বস্তুটার বেগ পরিবর্তিত হয়ে হলো v2 এবং উভয় কি সরলরেখা বরাবর চলছে। এখন এমন ভরের বস্তুটা যখন m2 ভরের সাথে সংঘর্ষ হয় তখন এমন ভরের বস্তুটা m2 ভরকে F1 বল প্রয়োগ করে। F1 বল প্রয়োগ করে যেটা হয় আমাদের ক্রিয়া বল, এবং m2 ভরের বস্তুটা m1 ভরকে উল্টো একটা প্রতিক্রিয়া বল করে যেটাকে আমরা বলি F2। এবং আমরা তৃতীয় সূত্র অনুসারে বলতে পারি যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সমান, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী। আমাদের কি এমন ভরটা m2 ভরের উপর কি ক্রিয়া বল করে
এমন ভরটা যখন m2 ভরের সাথে সংঘর্ষ হয় তখন এমন ভরটা m2 ভরের উপর একটা ক্রিয়াবল দেয়, যেটা হলো কি সংঘর্ষ করবে, সেটা কি আমাদের ক্রিয়াবলটা F1, এবং m2 ভরটা m1 ভরের উপর প্রতিক্রিয়া বল দেয়, সেটা কি আমাদের F2 কি বল দেয়, প্রতিক্রিয়া বল। আমরা কি জানি ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান ও বিপরীত, তাহলে লিখতে পারি আমরা, তো সুতরাং F1 = -F2 লিখতে পারি আমরা, F1 = -F2। F1 - F2 হলে আমরা এটা আমরা এর মাধ্যমে কি আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা প্রমাণ করব। এর আগে আমরা কিছু লিখিনি, আমরা এমন ভরের বস্তুর সংঘর্ষের পূর্বে এমন ভরের বস্তুর আদিবেগ ধরে নিই আমরা, আদিবেগ হলো u1, এবং সংঘর্ষের পূর্বে m2 ভরের বস্তুর আদিবেগ কি u2। সংঘর্ষের পরে এমন ভরের বস্তুর পরিবর্তিত বা শেষ বেগ কি আমাদের হয়েছে v1, এবং সংঘর্ষের পরে m2 ভরের পরিবর্তিত বেগ কি হয়েছে আমাদের v2। যেহেতু যখন সংঘর্ষ হয়েছে, তো সংঘর্ষের ফলে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে আমাদের বস্তুর মধ্যে কি একটা ত্বরণ হয়েছে, তো এমন ভরের বস্তুর ত্বরণ হলো আমাদের কি a1, এবং m2 ভরের বস্তুর ত্বরণটা কি ধরি আমরা a2। ঠিক আছে, এগুলো আমি একটু লিখে নিই। এখন F1 = F2 পাইছি, এবং এটা কি বিপরীতমুখী, তাহলে মাইনাস। F = আমরা কি জানি, F = ma, টা প্রথম বস্তুর কারণে m2 - F2 = দ্বিতীয় বস্তুর জন্য m2 a2। এবং এই যে সংঘর্ষ যে লাগে, সংঘর্ষের সময়কাল কিন্তু উভয়ের জন্য t, একই সময়কালে সংঘর্ষটা হয়। সময়কালটা কি একই হয়, সংঘর্ষের সময়কালটা কি আমরা ধরে নিই t, কি t। তাহলে a কে আমরা কি লিখতে পারি, a = কি আমরা জানি v - u/t, এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি a = v - u/t। এখন আমরা কি m দিয়ে উপরে গুণ করি, m1 v1 বিয়োগ m1 u1 ডিভাইডেড বাই t = মাইনাস m2 v2 প্লাস m2 u2 ভাগ হলো t। ঠিক আছে, উভয় পাশ থেকে যদি আমরা t বাদ দিই, তাহলে এটাকে আমরা একটু উপরে লিখি। এখন আমরা যদি উভয় পাশ থেকে t টা বাদ দিই, তাহলে আমাদের কি হয়, m1 v1 বিয়োগ m1 u1 = কি মাইনাস m2 v2 প্লাস m2 u2। ঠিক আছে, এখন আমরা কি u গুলো একসাথে বা সংঘর্ষের আগের বেগগুলো একসাথে রাখি, তাহলে কি m1 u1 আগে মাইনাস আছে, এখান থেকে একটা মাইনাস m2 u2 = কি এখানে মাইনাস m2 v2 প্লাস এসে গেল মাইনাস m1 v2। এখন আমরা মাইনাস উঠাই দিই, তাহলে কি হয়ে যায় m1 u1 প্লাস m2 u2 m1 v1 প্লাস m2 v2। এটা হলো আমাদের কি ভরবেগের সংরক্ষণ সূত্র। সংঘর্ষের আগের ভরবেগের সমষ্টি বস্তুদ্বয়ের এবং সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টি সর্বদা কি সমান, m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এটি কি ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে। এইভাবে আসছে ভরবেগের সংরক্ষণ সূত্রতে। এতক্ষণ আমি যা বললাম এই ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণের জন্য এই কথাগুলো বলা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। এই ছিল টুকিটাকি আলোচনা।
v1 এবং v2 বের করার জন্য আমাদের তো শুধু ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা জানি, আমাদের আরেকটা সমীকরণ লাগবে। তো আরেকটা সমীকরণ ছাড়া, দুইটা সমীকরণ ছাড়া আমরা এই দুইটা মান বের করতে পারবো না। তো আরেকটা সমীকরণ কি, সেটা আমরা গতিশক্তির সমীকরণ এখানে ব্যবহার করব। তো ভরবেগের সংরক্ষণ সূত্র হলো কি, ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা কি পেলাম, m1 u1 plus m2 u2 is equal to m1 v1 plus m2 v2। ঠিক আছে, একইভাবে গতিশক্তির সংরক্ষণ সূত্রটাও কি হবে, গতিশক্তির সংরক্ষণ সূত্রটাও কি, বস্তুদের সংঘর্ষের আগের গতিশক্তি আমরা দ্বিতীয় সূত্রকে লিখতে পারি। দেখো এখন আমরা দ্বিতীয় সূত্রকে লিখতে পারি, আমরা যদি উভয় পাশ থেকে হাফটা বাদ দিয়ে দিই, এইখান থেকে হাফ, এখান থেকে যদি হাফ বাদ দিয়ে দিই, তাহলে আমাদের প্লেন থেকে m1 u1 স্কয়ার প্লাস m2 u2 স্কয়ার m1 v1 স্কয়ার, আমরা লিখি m1 u1 স্কয়ার প্লাস m2 u2 স্কয়ার ইজ ইকুয়াল টু m1 v1 স্কয়ার প্লাস m2 v2 স্কয়ার। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, আমরা m1 গুলাকে একসাথে রাখি, m1 গুলাকে একসাথে আনি, m1 u1 স্কয়ার প্লাস মাইনাস m1 v1 স্কয়ার, এভাবে আমরা v2 গুলাকে m2 গুলাকে সেটা নিয়ে যাই, m2 v2 স্কয়ার মাইনাস m2 u2 স্কয়ার। দেখো ঠিক আছে, এখন m1 যদি আমি কমন নিই, তাহলে এটাকে কি লেখা যায়, u1 স্কয়ার বিয়োগ v1 স্কয়ার সমান m2 কমন নিলে v2 স্কয়ার বিয়োগ u2 স্কয়ার। এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যায়, তাহলে লেখা যায় m1 সমান ইনটু একবার প্লাস একবার মাইনাস, আবার একইভাবে এটাকে লেখা যায় একবার প্লাস একবার মাইনাস। ঠিক আছে, এটা হলো আমাদের দ্বিতীয় সমীকরণ। তৃতীয় সমীকরণ, তো আমরা এক নম্বর সমীকরণকে একটু মডিফাই করব, আবার এক নং হতে কি আমরা এক নং m1 গুলোকে একসাথে রাখতে পারি, m1 u1 মাইনাস m1 v1 সমান সমান m2 v2 বিয়োগ হলো m2 u2। ঠিক আছে, এটাই মডিফাই, এটা 4 নং সমীকরণ। এখন 3 নংকে 4 নং দ্বারা ভাগ করি আমরা, এখানে কাজটা করা যায়, m1 কমন নিলে u1 মাইনাস v1 সমান সমান m2 কমন নিলে v2 মাইনাস u2। ঠিক আছে, এখানে নাম দিই, নিচের লাইনে আমরা 4 দিই, 4 নংকে 3 নংকে 4 নং দ্বারা ভাগ করি, আমাদের মুছতে লাগবে, কিছু করার নেই। 3 নংকে 4 নং দ্বারা ভাগ করে 3 ভাগ 4 করি, 3 নংকে যদি আমি 4 নং দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের কি চলে যায়, u1, এটা কাটা চলে যাচ্ছে, সাথে কি আমাদের u1 প্লাস v1 সমান সমান কি থাকে, এখানে v2 মাইনাস u2 গেলে v2 প্লাস u2 থাকে। ঠিক আছে, এখন এইখান থেকে আমরা কি প্রথমে v2 এর মানটা বাইর করি, তো v2 লেখা যায় v2 সমান সমান u1 প্লাস v1 মাইনাস u2, এটাকে দাও 5 নং, এবং আবার এখান থেকে v1 এর মান বের করা যায়, v1 এর মান দাও হলো v2 প্লাস u2 মাইনাস u1, এটাকে 6 নং। এখন আমরা 5 নং এর মান 1 নং এ বসি, 1 নং এ কি ছিল আমাদের প্রথমে সমীকরণ, ভরবেগের সংরক্ষণ সূত্র m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2, এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। এখানে যদি আমি 5 নং এর মানটা বসাই, 5 নং কি ছিল আমাদের v2 এর মান আমরা বসাবো m1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2 এর মান কত আমাদের দেওয়া আছে, v2 এর মান হলো আমাদের
u1 প্লাস v1 মাইনাস u2, ঠিক আছে? এটা দেওয়া আছে। এটা দেওয়া থাকলে এখন আমরা ক্যালকুলেশন করি আস্তে আস্তে। m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 u1 প্লাস m2 দিয়ে এই পুরোটাকে গুণ হবে m2 v1 মাইনাস m2 u2। তারপরে কি গুলো মুছে ফেলছি। এখন আমরা m1 u1 প্লাস m2 u2 সমান সমান এখানে কি আমরা প্রথমে v1 টা কমন নিই। তো v1 কমন নিলে আমাদের এখান থেকে m1 এখানে m2, তো m1 প্লাস m2 আসে। তারপর আমাদের কি এখানে m2 প্লাস u1 এটা যা ছিল দুটো রেখে দিই, m2 u1 মাইনাস m2 u2 এই দুটোকে রেখে দিই। তারপর আমরা কি করব, এখন এই দুটোকে সেটা নিয়ে আসি। আমি ডাইরেক্ট করে ফেলছি। দেখো এখানে m2 u2 আছে, এখানে m2 আছে, মাইনাসটা যদি এখানে আসে এটার সাথে যোগ হয়ে যাবে, তাহলে কি হয়ে যায় দেখো m1 u1 এটা মাইনাস m2 u1 এই দুটো প্লাস 2 m2 u2 সমান সমান v m1 প্লাস m2। এটাকে নিয়ে এসেছি এটা মাইনাস, আর ওইটাই সেটা আসলে প্লাস হয়ে গেছে, কারণ এটা আর এটা দুইটা হলে 2 m2 u2। তো এখন আমরা v কে যদি একটুখানি সাইড চেঞ্জ করে, আচ্ছা এটা আমরা সরাসরি করে সেটা পরে করি। এখন আমরা কি এখানে u1 টা আমরা কমন নিতে পারি। তো আমাদের u1 টা কমন, তো m1 মাইনাস m2 u1 কমন নিই প্লাস 2 m2 u2 সমান সমান v m1 প্লাস m2। এখন v টা ঠিক রাখো, গুণ আছে, গুণ যদি সেটা চলে আসে তো এটা ভাগ হয়ে যাবে, তো ভাগ m1 প্লাস m2। এটা কি বল, এটা প্রথমে লিখবো m1 বিয়োগ m2 u1 প্লাস 2 m2 u2। তো এটা ছিল আমাদের v1 এর মান বের করার সূত্র। v1 মানে সংঘর্ষের পরে প্রথম বস্তুর পরিবর্তিত বেগ বা শেষ বেগ, এটা হলো v1 মান বের করার সূত্র। v1 বা সংঘর্ষের পরে প্রথম বস্তুর শেষ বেগ, ঠিক আছে? এটা v1 এর এটা বুঝে, v1 হলো এটা সংঘর্ষের পরে প্রথম বস্তুর শেষ বেগ। আচ্ছা এখন আমরা একইভাবে 6 নং এর মান এখন বসাবো। 6 নং এর মান কততে বসাবো আমরা? 6 নং এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে 1 নং কি আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি m1 v1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। তাহলে আমরা কি 6 নং কি আছে, 6 নং আমাদের আছে v1 এর মান, তাহলে m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 এর মান আমাদের কি দেওয়া আছে v2 প্লাস u2 মাইনাস 1 v2 প্লাস u2 মাইনাস u1 প্লাস m2 v2। এখন আমরা m1 দিয়ে ভিতরগুলো গুণ করে ফেলবো, m1 u1 প্লাস m2 u2 সমান সমান একইভাবে খালি ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এখন আমরা কি সরাসরি ক্যালকুলেশন করতে পারি, তো m1 u1 প্লাস m2, আচ্ছা m2 u2 সমান সমান, এখন আমরা কি v2 কমন নিতে পারি। v2 কমন নিলে আমাদের কি হয় m1 প্লাস m2, আর এখানে কি আমাদের প্লাস m1 u2 মাইনাস m1 u1। এখন ওইখানে m1 u1 আছে, সেটা আসলে এখানে একটা m1 u1 এখানে একটা m1 u1 দুটো একসাথে আসলে যোগ হয়ে যাবে, তাহলে আমাদের 2 m1 u1, আচ্ছা 2 m1 u1 প্লাস am, আচ্ছা এখানে আমাদের কি যদি এখানে এটা আসে m2 u2 মাইনাস m1 u2 সমান সমান v2 m1 প্লাস m2। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আমরা কি করি, যদি v2 আমরা কমন নিই, v2 কমন নিলে এই v2 কমন নিলে এটা গুণ আছে, গুণ যদি এই সাইডে চলে আসে ভাগ হয়ে যায়, তো m1 প্লাস m2, আর কি এখানে কি u2 কমন নিলে আমাদের কি থাকে m2 মাইনাস m1 u2
প্লাস 2 m1 u1, এটা হলো আমাদের v2 সূত্র। এটা কি দ্বিতীয় সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর শেষ বেগ, সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর শেষ বেগ, ঠিক আছে, সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর শেষ বেগ, এটা হলো আমাদের কি v2। তো দেখো বুঝতে পারছো একবার সহজ ফর্মুলাটা আমি একটু প্রতিবেদন করে বোঝানোর চেষ্টা করছি, আসলে প্রতিবেদন করলে কি বোঝা যায় খুব সহজে, তাছাড়া তোমরা তো মুখস্থ করবা, দুইটা সূত্র মুখস্থ করলে হয়ে যাবে। তো এটা হলো সংঘর্ষের পরে প্রথম বস্তুর শেষ বেগ আর সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর শেষ বেগ। আশা করি বুঝতে পেরেছো সূত্র দুইটা কিভাবে আসলো, এটাই হলো আমার মানে ইন্টেনশন ছিল যে আমি সূত্র দুইটা কিভাবে আসলো সেটা তোমাদের দেখানোর জন্য। তা বই দেখা আমাদের বলা হয়েছে যদি ভরদ্বয় সমান হয়, যদি দুইটা বস্তুরই ভর সমান হলে, ভর সমান হলে মানে কি m1 সমান সমান m2 হয়, তখন কি হবে দ্বিতীয় বস্তুর মানে সরি প্রথম বস্তুর শেষ বেগ, প্রথম বস্তুর শেষ বেগ আমাদের কি দ্বিতীয় বস্তুর আদিবেগ হবে, প্রথম বস্তুর শেষ বেগটা হয়ে যাবে কি দ্বিতীয় বস্তুর আদিবেগ, দ্বিতীয় বস্তুর আদিবেগ, এবং দ্বিতীয় বস্তুর যে শেষ বেগটা, দ্বিতীয় বস্তুর শেষ বেগটা হবে প্রথম বস্তুর আদিবেগ, ঠিক আছে। এটা হলো ফর্মুলা। তখন কি শুধু বেগের বিনিময় ঘটে, বেগের কি ঘটে, বেগের বিনিময় ঘটে, বেগের বিনিময় ঘটে, বেগের বিনিময় ঘটে। যদি ভর আমাদের সেম হয়, ভর সমান হলে কি হবে প্রথম বস্তুর শেষ বেগ হবে দ্বিতীয় বস্তুর আদিবেগ, আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ হবে প্রথম বস্তুর আদিবেগ। সংঘর্ষের পর বস্তুদ্বয় একই বেগে চললে, একই বেগে চললে মিলিত বেগটা হবে, মিলিত বেগ v হলে v সমান কত, মিলিত বেগ যদি v হয় তাহলে v is equal to what, তখন মিলিত বেগ বা এই মিলিত বেগটার মান কত, মনে করো একটা উদাহরণ দেখাই। মনে করি একটা বস্তু, একটা বস্তু, এই বস্তু দুইটা চলছে এবং তাদের মধ্যে সংঘর্ষ হলো, হ্যাঁ, m1 ভর m2 ভর u1 u2 সংঘর্ষ হলো। সংঘর্ষের পরে বস্তু দুইটা একই বেগে চলছে, সংঘর্ষের পর বস্তু দুইটা মিলিত হয়ে একই বেগে চলছে, মনে করো v বেগে চলছে বস্তু দুইটা m1 m2। তো যখন মিলিত হয়ে একই বেগে চলবে তখন বস্তু দুইটার মিলিত বেগ যদি v হয় তাহলে শেষ বেগ কি, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি হবে আমাদের m1 u1 প্লাস m2 u2 সমান সমান কি হবে m1 প্লাস m2 ইনটু v, ঠিক আছে। আর এখান থেকে v এর মান বের করতে পারবে তোমরা, ঠিক আছে। তখন ভরবেগের সংরক্ষণ সূত্রটা হবে এটা, মিলিত হলে, মিলিত হয়ে একই বেগে চললে ভরবেগের সংরক্ষণ সূত্র হবে এটা।